ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাকর্মের আজকের অনলাইন লাইভ ক্লাসে সবাইকে জানাই স্বাগতম। আজকে লেকচার আশা করি তোমরা সবাই ভালো আছো এবং ঘরে আছো। আজকে ক্লাস উপস্থাপনায় আছি মোহাম্মদ আব্বাস আলী, ইনস্ট্রাক্টর নন টেক পদার্থ, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট, রংপুর। আজকে লেকচার 8, বিষয় ফিজিক্স 2, বিষয় কোড 65922, অধ্যায় 7, আলোর প্রতিফলন। এটা আবার আলোচনা করছি। আজকের আলোচনায় যা থাকছে: দর্পণের সংজ্ঞা ও প্রকারভেদ, বাস্তব প্রতিবিম্ব ও অবাস্তব প্রতিবিম্বের সংজ্ঞা, বাস্তব প্রতিবিম্ব ও অবাস্তব প্রতিবিম্বের মধ্যে পার্থক্য, আলোর প্রতিফলনের সংজ্ঞা, আলোর প্রতিফলনের সূত্র, মেরু, বক্রতার কেন্দ্র, বক্রতার ব্যাসার্ধ, প্রধান ফোকাস, ফোকাস দূরত্ব ও রৈখিক বিবর্ধনের সংজ্ঞা, গোলীয় দর্পণের ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক। আর একটি কথা বলে নেই প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আমাকে শুনতে পাচ্ছ তো? শুনতে না পারলে কমেন্টের মাধ্যমে জানাও। আর কোনো প্রশ্ন থাকলে সেটাও তোমরা জানাবে, লেকচার শেষে সে উত্তর দেব ইনশাল্লাহ। তো শুরুতেই দর্পণ। যে মসৃণ তল হতে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে দর্পণ বলে। মসৃণ ধাতব পৃষ্ঠ, স্থির পানি, পারদের উপরিতল ইত্যাদি দর্পণের কাজ করে। কাচের প্রতিফলন ক্ষমতা কম, কিন্তু তামা, রূপা, সিলভার ইত্যাদির প্রতিফলন ক্ষমতা বেশি। এজন্য কাচের এক পৃষ্ঠে ধাতুর প্রলেপ দিয়ে কাচকে দর্পণ হিসেবে ব্যবহার করা হয়। ভালো দর্পণের প্রতিফলন ক্ষমতা প্রায় 80 থেকে 90% পর্যন্ত। প্রকারভেদ: দর্পণ দুই প্রকার: সমতল দর্পণ ও গোলীয় দর্পণ। সমতল দর্পণ: যে দর্পণের প্রতিফলক তল সমতল তাকে সমতল দর্পণ বলা হয়। চিত্রে এম ড্যাশ একটা সমতল দর্পণ, এর প্রতিফলক পৃষ্ঠ সমতল। গোলীয় দর্পণ: যে দর্পণের প্রতিফলক তল কোনো গোলকের অংশ বিশেষ তাকে গোলীয় দর্পণ বলা হয়। এই গোলীয় দর্পণ আবার দুই প্রকার: ক অবতল দর্পণ ও উত্তল দর্পণ। এখন আমরা দেখব অবতল দর্পণ, উত্তল দর্পণ কাকে বলে। শুরুতেই অবতল দর্পণ। কোনো ফাঁপা গোলকের ভিতরের পৃষ্ঠের কিছু অংশ যদি মসৃণ হয় এবং তাতে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে, অর্থাৎ গোলকের অবতল পৃষ্ঠ যদি প্রতিফলক হিসেবে কাজ করে, তবে তাকে অবতল দর্পণ বলা হয়। এই যে ফাঁপা গোলকের অংশ বিশেষ, এর ভিতরের পৃষ্ঠের হলো মসৃণ, অর্থাৎ এই অবতল পৃষ্ঠটা মসৃণ যে গোলীয় দর্পণের, সেটি মূলত অবতল দর্পণ। চিত্রে এম ড্যাশ একটা অবতল দর্পণ দেখানো হয়েছে। উত্তল দর্পণ: কোনো ফাঁপা গোলকের বাইরের পৃষ্ঠের কিছু অংশ যদি মসৃণ হয় এবং তাতে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে, অর্থাৎ গোলকের উত্তল পৃষ্ঠ যদি প্রতিফলক হিসেবে কাজ করে, তবে তাকে উত্তল দর্পণ বলা হয়। যেমন এই চিত্রে দেখানো হয়েছে, দেখো এটা একটা উত্তল দর্পণের চিত্র। এর উপরের পৃষ্ঠ অর্থাৎ উত্তল পৃষ্ঠটা প্রতিফলক হিসেবে এখানে কাজ করছে, এই জন্য এটা উত্তল দর্পণ। অর্থাৎ চিত্রে এম ড্যাশ একটা উত্তল দর্পণ। প্রতিবিম্ব, ইমেজ বা কোনো একটি বিন্দু হতে কতগুলো আলোক রশ্মি গমন করে কোনো একটি তলে আপতিত হওয়ার পর যদি প্রতিফলিত বা প্রতিসৃত রশ্মিগুলো অপর কোনো একটা বিন্দুতে মিলিত হয় বা কোনো একটি বিন্দু হতে অপসারিত হচ্ছে বলে মনে হয়, তবে ওই দ্বিতীয় বিন্দুকেই প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলা হয়। আবারও বলছি, কোনো একটি বিন্দু হতে কতগুলো আলোক রশ্মি গমন করে কোনো একটি তলে পতিত হওয়ার পর যদি প্রতিফলিত বা প্রতিসৃত রশ্মিগুলো অপর কোনো একটি বিন্দুতে মিলিত হয় বা কোনো একটি বিন্দু হতে অপসারিত হচ্ছে বলে মনে হয়, তবে ওই দ্বিতীয় বিন্দুকেই
প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলা হয়। এই প্রতিবিম্ব দুই প্রকার, বাস্তব প্রতিবিম্ব বা সৎ প্রতিবিম্ব ও অবাস্তব প্রতিবিম্ব বা অসৎ প্রতিবিম্ব বা বিম্ব। বাস্তব প্রতিবিম্ব কোনো একটি বিন্দু হতে আলোকরশ্মি গমন করে কোনো একটি তলে পতিত হওয়ার পর প্রতিফলিত বা প্রতিসৃত রশ্মিগুলো যদি অপর কোনো একটি বিন্দুতে মিলিত হয় তবে দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর বাস্তব প্রতিবিম্ব বলা হয়। চিত্রে বাস্তব প্রতিবিম্ব দেখানো হয়েছে নিচের চিত্রে। এখানে এম এ এম ড্যাশ একটা অবতল দর্পণ বা গোলীয় দর্পণ যেটাই বলি। এর দেখো প্রধান অক্ষের উপরে পি কিউ একটা লক্ষ্যবস্তু, এর পি বিন্দু হতে একটি আলোক রশ্মি দর্পণে আপতিত হয়ে প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হয়ে প্রধান ফোকাসের মধ্য দিয়ে প্রতিফলিত হয়। অপর একটি রশ্মি প্রধান ফোকাসের মধ্য দিয়ে আপতিত হয়ে প্রধান অক্ষের সমান্তরালে প্রতিফলিত হয়। এই প্রতিফলিত রশ্মিগুলো যে কোনো বিন্দু থেকে প্রতিফলিত রশ্মিগুলো দর্পণ মানে 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 আপতিত হয়ে প্রতিফলনের পর বা প্রতিফলিত রশ্মি হচ্ছে একটা বিন্দুতে মিলিত হয়। এই পি ড্যাশ বিন্দুতে মিলিত হচ্ছে, তাহলে এই পি ড্যাশ থেকে যদি আমরা প্রধান অক্ষের উপরে পি ড্যাশ কিউ ড্যাশ লম্ব টানি তাহলে এই পি ড্যাশ কিউ ড্যাশই হচ্ছে পি কিউ এর বাস্তব প্রতিবিম্ব। এটা বাস্তবে মিলিত হয় আর কি। অবাস্তব প্রতিবিম্ব কোন একটি বিন্দু হতে কতগুলো আলোক রশ্মি গমন করে কোনো একটি তলে পতিত হওয়ার পর প্রতিফলিত বা প্রতিসৃত রশ্মিগুলো যদি অপর কোনো একটি বিন্দু হতে অপসারিত হচ্ছে বলে মনে হয় তবে দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর অবাস্তব প্রতিবিম্ব বলা হয়। চিত্রে অবাস্তব প্রতিবিম্ব দেখানো হয়েছে। এখানে এম এ এম ড্যাশ একটা গোলীয় দর্পণ বা গোলীয় দর্পণের প্রধান সেট, এর পি কিউ লক্ষ্যবস্তু অর্থাৎ মেরু ও প্রধান ফোকাসের মধ্যে স্থাপন করা হয়েছে। এর পি বিন্দু হতে একটি প্রধান অক্ষের সমান্তরালে একটি আলোক রশ্মি দর্পণে আপতিত হয়ে প্রধান ফোকাসের মধ্য দিয়ে প্রতিফলিত হয়। পি বিন্দু হতে অপর একটি রশ্মি বক্রতার কেন্দ্র অভিমুখে আপতিত হয়। আমরা জানি বক্রতার কেন্দ্রের মধ্য দিয়ে বা কেন্দ্রের অভিমুখে যদি কোনো আলোক রশ্মি দর্পণে আপতিত হয় সেটা ওই পথেই প্রতিফলিত হয়। এই প্রতিফলিত রশ্মিদ্বয়কে পেছনের দিকে বর্ধিত করলে তারা পি ড্যাশ বিন্দু থেকে আসছে বলে মনে হয় বা অপসারিত হচ্ছে বলে মনে হয়, তাহলে পি ড্যাশ বিন্দু থেকে প্রধান অক্ষের উপরে পি ড্যাশ কিউ ড্যাশ লম্ব টানা হয়, তাহলে পি ড্যাশ কিউ ড্যাশই এই পি কিউ এর অবাস্তব প্রতিবিম্ব। এই যে তাহলে বলা হচ্ছে যে দ্বিতীয় কোনো বিন্দু থেকে মানে রশ্মিগুলো অপর একটি বিন্দু হতে অপসারিত হচ্ছে, এই পি ড্যাশ বিন্দু থেকে অপসারিত হচ্ছে বলে মনে হয়। এই তাহলে বাস্তব প্রতিবিম্ব আর অবাস্তব প্রতিবিম্বের যদি আমরা পার্থক্য করি এই দুই চিত্র থেকে আমরা মোটামুটি পার্থক্য পাচ্ছি। বাস্তব প্রতিবিম্ব বাস্তবে মিলিত হয় আর অবাস্তব প্রতিবিম্ব কোনো বিন্দু হতে আসছে বলে মনে হয়। এই বাস্তব প্রতিবিম্ব উল্টা হয়, অবাস্তব প্রতিবিম্ব সিধা হয়। আর এই বাস্তব প্রতিবিম্ব অভিসারী বিন্দুতে মানে মিলিত হয়, উৎপন্ন হয় আর কি, আর অবাস্তব প্রতিবিম্ব অপসারী বিন্দুতে উৎপন্ন হয়। যাই হোক, তারপরে আমরা এখানে আবারও বাস্তব প্রতিবিম্ব এবং অবাস্তব প্রতিবিম্বর মধ্যে পার্থক্য আমরা দেখে নেই। বাস্তব প্রতিবিম্ব ক্রমিক এক, যে কোনো একটি বিন্দু হতে কতগুলো আলোক রশ্মি গমন করে কোনো একটি তলে আপতিত হওয়ার পর প্রতিফলিত বা প্রতিসৃত রশ্মিগুলো যদি অপর কোনো একটি বিন্দুতে মিলিত হয় তবে দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর বাস্তব প্রতিবিম্ব বলা হয়। অবাস্তব প্রতিবিম্ব কোনো একটি বিন্দু হতে কতগুলো আলোক রশ্মি গমন করে কোনো একটি তলে আপতিত হওয়ার পর প্রতিফলিত বা প্রতিসৃত রশ্মিগুলো যদি অপর কোনো একটা বিন্দু হতে অপসারিত হচ্ছে বলে মনে হয় তবে দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর অবাস্তব প্রতিবিম্ব বলে। এই বাস্তব প্রতিবিম্ব মানে প্রতিফলিত বা প্রতিসৃত আলোক রশ্মির অভিসারী বিন্দুতে মিলিত হয় মানে গঠিত হয় আর কি। আর অবাস্তব প্রতিবিম্ব প্রতিফলিত বা প্রতিসৃত আলোক রশ্মির অপসারী বিন্দুতে গঠিত হয়। বাস্তব প্রতিবিম্ব পর্দায় ফেলা যায়, অবাস্তব প্রতিবিম্ব পর্দায় ফেলা যায় না। বাস্তব প্রতিবিম্বের প্রকৃত অস্তিত্ব আছে, অবাস্তব প্রতিবিম্বের প্রকৃত অস্তিত্ব নাই। বাস্তব প্রতিবিম্ব উল্টা হয় বা অবশিষ্ট হয়, সিধা ও সমশীর্ষ হয়। সাধারণত বাস্তব প্রতিবিম্ব মানে অবতল দর্পণ ও উত্তল লেন্সের ক্ষেত্রে গঠিত হয়, আর অবাস্তব প্রতিবিম্ব সাধারণত মানে উত্তল দর্পণ ও অবতল লেন্সের ক্ষেত্রে গঠিত হয়। তবে একটা ব্যতিক্রম আছে যে মানে অবতল দর্পণের ক্ষেত্রেও অবাস্তব প্রতিবিম্ব হয় যদি লক্ষ্যবস্তুকে মানে
মেরু ও প্রধান ফোকাসের মধ্যে মানে স্থাপন করা যায়। রৈখিক বিবর্ধন বা বিবর্ধন। নরমালি বিবর্ধন বলতে এখানে তুলনা করা হয়, অর্থাৎ প্রতিবিম্ব এবং লক্ষ্যবস্তুর মধ্যে তুলনা, প্রতিবিম্ব লক্ষ্যবস্তুর তুলনায় কত গুণ বড় বা ছোট, সেটাই মূলত বিবর্ধন বা রৈখিক বিবর্ধন। অর্থাৎ প্রতিবিম্বের দৈর্ঘ্য ও লক্ষ্যবস্তুর দৈর্ঘ্যের অনুপাতকে বলা হয় রৈখিক বিবর্ধন। একে এম দ্বারা প্রকাশ করা হয়। কোনো একটা লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য যদি এক্স এবং প্রতিবিম্বের দৈর্ঘ্য ওয়াই হয়, তবে রৈখিক বিবর্ধন এম সমান সমান প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য সমান সমান ওয়াই বাই এক্স। একে আমরা এই সংজ্ঞাটা আমরা অন্যভাবেও দিতে পারি, যে প্রতিবিম্বের দূরত্ব ও লক্ষ্যবস্তুর দূরত্বের অনুপাতকেও রৈখিক বিবর্ধন বলা হয়। তাহলে সেই ক্ষেত্রে রৈখিক বিবর্ধন বা বিবর্ধন এম সমান সমান হবে ভি বাই ইউ। অর্থাৎ এম সমান সমান আমরা লিখতে পারি মানে প্রতিবিম্বের দৈর্ঘ্য ও লক্ষ্যবস্তুর দৈর্ঘ্যের অনুপাত, কিংবা প্রতিবিম্বের দূরত্ব ও লক্ষ্যবস্তুর দূরত্বের অনুপাত, কিংবা প্রতিবিম্বের আকার ও লক্ষ্যবস্তুর আকারের অনুপাত, যাই বলি না কেন। আর আরেকটা বিষয় এখানে যে দেখো, এই রৈখিক বিবর্ধন দুটাই একই জাতীয় রাশির অনুপাত, উপরেও দৈর্ঘ্য নিচেও দৈর্ঘ্য, এই কারণে এই রৈখিক বিবর্ধনের কোনো একক নেই। আলোর প্রতিফলন। কোনো একটি স্বচ্ছ সমসত্ব মাধ্যমে আলো সরল পথে গমন করে, কিন্তু আলোক রশ্মি এক মাধ্যম হতে অন্য মাধ্যমে আপতিত হলে এর কিছু অংশ পুনরায় পূর্বের মাধ্যমে ফিরে আসে। এই ঘটনাকেই বা আলোর প্রতিফলন বলা হয়। এই প্রতিফলক পৃষ্ঠের প্রকৃতি অনুসারে প্রতিফলন দুই প্রকার, একটা নিয়মিত প্রতিফলন আর অনিয়মিত প্রতিফলন। আচ্ছা, নিয়মিত প্রতিফলন হলো কি? একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি কোনো পৃষ্ঠে আপতিত হয়ে প্রতিফলনের পর রশ্মিগুচ্ছ যদি সমান্তরাল থাকে বা অভিসারী বা অপসারী গুচ্ছে পরিণত হয়, তাকে নিয়মিত প্রতিফলন বলা হয়। এই চিত্রে যেমন নিয়মিত প্রতিফলন দেখানো হয়েছে, সমান্তরালে আলোক রশ্মি আপতিত হচ্ছে দর্পণে, একইভাবে সমান্তরালে প্রতিফলিত হয়। কিংবা অভিসারী বা অপসারী গুচ্ছে যদি পরিণত হয়, তখন বোঝা যাবে যেটা নিয়মিত প্রতিফলন। আর অনিয়মিত প্রতিফলন ঠিক তার উল্টা, যে একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি কোনো পৃষ্ঠে আপতিত হয়ে প্রতিফলনের পর যদি রশ্মিগুচ্ছ সমান্তরাল এখানে থাকে না, কিংবা অপসারী বা অপসারী গুচ্ছেও পরিণত হয় না, সেটাই হলো অনিয়মিত প্রতিফলন। এই যে দেখান, যেমন আছে একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি কোনো পৃষ্ঠে আপতিত হয়ে প্রতিফলনের পর রশ্মিগুচ্ছ যদি সমান্তরাল না থাকে বা অভিসারী বা অপসারী গুচ্ছে পরিণত না হয়, সেটাই হলো অনিয়মিত প্রতিফলন। এই যে সাধারণত প্রতিফলক পৃষ্ঠ যদি অমসৃণ হয়, তবে এরকম অনিয়মিত প্রতিফলন ঘটে। আপতিত রশ্মি। কোনো প্রতিফলক তলে যে আলোক রশ্মি আপতিত হয় তাকে আপতিত রশ্মি বলা হয়। এই যেমন এখানে চিত্রে এও আপতিত রশ্মি। একইভাবে আপতন বিন্দু, যে বিন্দুতে আলোক রশ্মি আপতিত হয়, দর্পণের যে বিন্দুতে আলোক রশ্মি আপতিত হয় তাকে বলা হয় আপতন বিন্দু। অভিলম্ব, এই আপতন বিন্দুতে অঙ্কিত লম্বই অভিলম্ব, এখানে ON হলো অভিলম্ব। এই প্রতিফলিত রশ্মি, যে কোনো আলোক রশ্মি দর্পণে আপতিত হওয়ার পর যে রশ্মিটি মানে দর্পণ হতে প্রতিফলিত হয়, সেটাই প্রতিফলিত রশ্মি। এখানে OB প্রতিফলিত রশ্মি। আপতন কোণ, কোন আলোক রশ্মি অভিলম্বের সাথে যে কোণে আপতিত হয় সেটাই আপতন কোণ। আপতন কোণকে I দ্বারা প্রকাশ করা হয়। এখানে চিত্রে AON কোণ সমান সমান আপতন কোণ। প্রতিফলন কোণ, যে রশ্মিটি মানে অভিলম্বের সাথে যে রশ্মিটি প্রতিফলিত হয়, অর্থাৎ এখানে প্রতিফলিত রশ্মি ও অভিলম্বের মধ্যবর্তী যে কোণটা, সেটাই মূলত প্রতিফলন কোণ। যেমন এখানে একে R দ্বারা প্রকাশ করা হয়, চিত্রে BON কোণ প্রতিফলন কোণ। এটা আবারও দেখানো হচ্ছে, যে দেখা প্রতিফলিত রশ্মি। প্রতিফলিত রশ্মি, কোনো আলোক রশ্মির প্রতিফলনের পর প্রতিফলক তল হতে যে রশ্মি পূর্বের মাধ্যমে ফিরে আসে তাকে প্রতিফলিত রশ্মি বলা হয়। যেমন চিত্রে এখানে OB প্রতিফলিত রশ্মি।
আপতন বিন্দু, যে প্রতিফলক তলের যে বিন্দুতে কোনো আলোক রশ্মি আপতিত হয় তাকে আপতন বিন্দু বলা হয়। এই চিত্রে ও আপতন বিন্দু। অভিলম্ব, আপতন বিন্দুতে প্রতিফলক তলের উপর অঙ্কিত লম্বকে বলা হয় অভিলম্ব। চিত্রে ও এন অভিলম্ব। এই আপতন কোণ, আপতিত রশ্মি ও অভিলম্বের মধ্যবর্তী কোণকে বলা হয় আপতন কোণ। এ কোণকে আই দ্বারা প্রকাশ করা হয়। চিত্রে এ ও এন কোণ সমান সমান আপতন কোণ আই। প্রতিফলন কোণ, এই যে প্রতিফলিত রশ্মি ও অভিলম্বের মধ্যবর্তী কোণ, এই প্রতিফলিত রশ্মি ও বি এবং অভিলম্ব ও এন এর মধ্যবর্তী কোণ আর, একে আর দ্বারা প্রকাশ করা হয়। চিত্রে বি ও এন কোণ সমান সমান প্রতিফলন কোণ। আলোর প্রতিফলনের সূত্র। আলোর প্রতিফলনের সূত্র দুটি, যে এই আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি, প্রথম সূত্রটা বলছি আমি, আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে, এটা প্রথম সূত্র। আর দ্বিতীয় সূত্র হলো এই আপতন কোণ এবং প্রতিফলন কোণ, অর্থাৎ আই এবং আর এরা সমান। এই যে আবার দেখানো হচ্ছে আলোর প্রতিফলনের সূত্র, মানে দুটি সূত্র আছে। প্রথম সূত্র হলো আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে। আর দ্বিতীয় সূত্র, আপতন কোণ ও প্রতিফলন কোণ সর্বদা সমান। মেরু, গোলীয় দর্পণের প্রতিফলক পৃষ্ঠের মধ্যবিন্দুকে দর্পণের মেরু বলা হয়। চিত্রে এ দর্পণের মেরু। এই যে বক্রতার কেন্দ্র, গোলীয় দর্পণ যে গোলকের অংশবিশেষ সেই গোলকের কেন্দ্রকে দর্পণের বক্রতার কেন্দ্র বলা হয়। চিত্রে সি বক্রতার কেন্দ্র। একইভাবে আমরা বক্রতার ব্যাসার্ধর সংজ্ঞাও দিতে পারি, যে গোলীয় দর্পণটি যে গোলকের অংশবিশেষ সেই গোলকের ব্যাসার্ধকেই বক্রতার ব্যাসার্ধ বলা হয়। এই যে বক্রতার ব্যাসার্ধ বলা হয়। যে গোলীয় দর্পণের মেরু থেকে বক্রতার কেন্দ্র পর্যন্ত দূরত্বকে বক্রতার ব্যাসার্ধ ধরা হয়। এই মেরু থেকে বক্রতার কেন্দ্র পর্যন্ত দূরত্ব বক্রতার, একে আর দ্বারা প্রকাশ করা হয়। চিত্রে এখানে এসি হলো বক্রতার ব্যাসার্ধ। প্রধান অক্ষ, গোলীয় দর্পণের মেরু ও বক্রতার কেন্দ্রের মধ্য দিয়ে গমনকারী সরল রেখাকে প্রধান অক্ষ বলে। এই চিত্রে এসি সরল রেখা দর্পণের একটা মানে প্রধান অক্ষ এসি। গৌণ অক্ষ, এই মেরুবিন্দু ছাড়া অন্য মানে প্রতিফলক পৃষ্ঠের উপর যে কোনো একটি বিন্দু এবং এই বক্রতার কেন্দ্রের মধ্য দিয়ে গমনকারী সরল রেখাকে বলা হয় গৌণ অক্ষ। প্রধান ছেদ, গোলীয় দর্পণের প্রধান অক্ষের মধ্য দিয়ে গমনকারী কোনো তল যে বক্ররেখায় দর্পণকে ছেদ করে তাকে দর্পণের প্রধান ছেদ বলা হয়। চিত্রে এম এ এম ড্যাশ দর্পণের প্রধান ছেদ, এই যে এম এ এম ড্যাশ প্রধান ছেদ, এটা গোলীয় দর্পণকে বা এর প্রধান অক্ষকে একটা বক্ররেখায় ছেদ করে। প্রধান ফোকাস, প্রধান অক্ষের সমান্তরাল একগুচ্ছ আলোক রশ্মি কোনো একটি গোলীয় দর্পণে আপতিত হওয়ার পর প্রতিফলিত রশ্মি সমূহ প্রধান অক্ষের ওপরে যে বিন্দুতে মিলিত হয় বা প্রধান অক্ষের ওপরে যে বিন্দু হতে অপসারিত হচ্ছে বলে মনে হয় ওই বিন্দুকে উক্ত দর্পণের প্রধান ফোকাস বলা হয়। চিত্রে এফ দর্পণের প্রধান ফোকাস। এই যে যেমন দেখো, প্রধান অক্ষের সমান্তরাল একগুচ্ছ আলোক রশ্মি দর্পণে আপতিত হয়ে তারা প্রতিফলনের পর প্রধান অক্ষের উপর একটা বিন্দুতে মিলিত হয়েছে, এখানে এফ বিন্দু মিলিত হয়েছে। একইভাবে একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হয়ে তারা প্রতিফলিত হয়েছে। এই প্রতিফলিত রশ্মিগুলোকে যদি পেছনের দিকে বর্ধিত করা হয় তাহলে মনে করা হয় তারা এই এফ বিন্দু থেকে অপসারিত হচ্ছে বলে মনে হয়। এই এফ বিন্দুই হলো প্রধান ফোকাস। ফোকাস দূরত্ব, অর্থাৎ ফোকাস কত দূরে অবস্থিত বা ফোকাসের দূরত্ব। আমরা জানি দর্পণের ক্ষেত্রে সকল দূরত্ব থেকে মাপা হয় মেরুবিন্দু থেকে, মেরুটাই হলো 0 পয়েন্ট। তাহলে মেরু থেকে ফোকাস কত দূরে অবস্থিত সেটাই ফোকাস দূরত্ব। অর্থাৎ গোলীয় দর্পণের মেরু ও প্রধান ফোকাসের মধ্যবর্তী দূরত্বকেই বলা হয় ফোকাস দূরত্ব, কিংবা এইভাবেও আমরা বলতে পারি গোলীয় দর্পণের মেরু থেকে প্রধান ফোকাস পর্যন্ত দূরত্বকেই দর্পণের ফোকাস দূরত্ব বলা হয়। একে স্মল এফ দ্বারা প্রকাশ করা হয়। চিত্রে এ এফ দর্পণের প্রধান ফোকাস। উন্মেষ, গোলীয় দর্পণের প্রধান ছেদ মানে দর্পণের বক্রতার কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে, এই প্রধান ছেদ বক্রতার কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেটাই হলো উন্মেষ। সাধারণত গোলীয় দর্পণের এই যে ছেদের প্রান্ত বিন্দুদ্বয় যদি বক্রতার কেন্দ্রে যুক্ত করা হয় তাহলে উন্মেষ পাওয়া যায়।
চিত্রে এএমসি এম ড্যাশ সমান থিটা কোণ, এই এএমসি এম ড্যাশ সমান থিটা কোণ দর্পণের উন্মেষ। আমরা জানি যে কেন্দ্রে উৎপন্ন কোণ সমান সমান বৃত্তচাপ বাই ব্যাসার্ধ, কাজে এখানে উন্মেষ থিটা সমান সমান এম এ এম ড্যাশ বাই এসি। দর্পণ চেনার উপায়। কোনো দর্পণের একেবারে নিকটে একটি আঙ্গুল বা বস্তু স্থাপন করলে যদি সোজা বিম্ব লক্ষ্যবস্তুর চেয়ে বড় হয় তাহলে দর্পণটি উত্তল। আবারও বলছি, কোনো দর্পণের একেবারে নিকটে একটি আঙ্গুল বা বস্তু যদি স্থাপন করা হয়, তা যদি এর সোজা বিম্ব লক্ষ্যবস্তুর চেয়ে বড় হয় তাহলে দর্পণটি উত্তল, আর যদি বিম্ব লক্ষ্যবস্তুর চেয়ে ছোট হয় তাহলে তাহলে দর্পণটি হবে উত্তল, এবং বিম্ব লক্ষ্যবস্তুর সমান হলে দর্পণটি সমতল। তাহলে একটা দর্পণের কাছাকাছি যদি একটা আঙ্গুল স্থাপন করা যায় বা কোনো বস্তু রাখা যায়, তাহলে প্রতিবিম্ব লক্ষ্যবস্তুর চেয়ে বড় হলে দর্পণটি হবে অবতল, প্রতিবিম্ব যদি ছোট হয় তাহলে দর্পণটি হবে উত্তল, এবং প্রতিবিম্ব যদি লক্ষ্যবস্তুর সমান হয় তাহলে দর্পণটি হবে সমতল। গোলীয় দর্পণের রশ্মিচিত্র, অর্থাৎ কোন দিক দিয়ে আলোক রশ্মি আপতিত হলে তারা প্রতিফলিত হবে কোন দিকে। এই ধরনের মোটামুটি তিনটা নিয়ম আছে। এক নাম্বার হলো গোলীয় দর্পণের বক্রতার কেন্দ্র বরাবর আপতিত রশ্মি প্রতিফলনের পর আবার সেই পথেই ফিরে আসে। অর্থাৎ এই যে দেখো, বক্রতার কেন্দ্রের মধ্যে দিয়ে যদি কোনো আলোক রশ্মি দর্পণে আপতিত হয় তাহলে সেটা সেই পথেই ফিরে যাবে। এই যে বক্রতার কেন্দ্রের মধ্যে দিয়ে আপতিত হচ্ছে, বক্রতার কেন্দ্র অভিমুখী, এখান থেকে ওই পথেই ফিরে যায়। 2 নাম্বার, গোলীয় দর্পণের প্রধান অক্ষের সমান্তরালে আপতিত রশ্মি প্রতিফলনের পর প্রধান ফোকাসের মধ্য দিয়ে যায়, অর্থাৎ বা প্রধান ফোকাস থেকে আসছে বলে মনে হয়। অর্থাৎ প্রধান অক্ষের সমান্তরালে যদি কোনো আলোক রশ্মি দর্পণে আপতিত হয় তাহলে সেটা প্রধান ফোকাসের মধ্য দিয়ে প্রতিফলিত হবে, বা প্রধান ফোকাস থেকে আসছে বলে মনে হয়, এটা উত্তল দর্পণের ক্ষেত্রে আর কি। 3 নাম্বার, দুয়ের ঠিক উল্টাটা, গোলীয় দর্পণের প্রধান ফোকাসের মধ্য দিয়ে, মানে অবতল দর্পণের ক্ষেত্রে বলা হয়েছে, বা প্রধান ফোকাস অভিমুখে, এটা উত্তল দর্পণের ক্ষেত্রে হবে, যে আপতিত রশ্মি প্রধান অক্ষে সমান্তরালে প্রতিফলিত হয়। অর্থাৎ প্রধান ফোকাসের মধ্য দিয়ে যদি কোনো মানে রশ্মি দর্পণে আপতিত হয়, কিংবা প্রধান ফোকাসের অভিমুখে যদি কোনো সে আপতিত হয়, তাহলে সেটা প্রধান অক্ষের সমান্তরালে প্রতিফলিত হবে। তাহলে সোজা কথা, মানে যদি বক্রতার কেন্দ্রের মধ্যে দিয়ে কোনো আলোক রশ্মি দর্পণে আপতিত হয় তাহলে সেটা ওই পথেই ফিরে যাবে। প্রধান অক্ষের সমান্তরালে কোনো আলোক রশ্মি যদি দর্পণে আপতিত হয় সেটা প্রধান ফোকাসের মধ্য দিয়ে প্রতিফলিত হবে, আর প্রধান ফোকাসের মধ্য দিয়ে যদি কোনো আলোক রশ্মি দর্পণে আপতিত হয় তাহলে সেটা প্রধান অক্ষের সমান্তরালে প্রতিফলিত হবে। এই তিনটা নিয়ম জানলে আমরা যে কোনো ধরনের মানে এই রশ্মি চিত্র আঁকতে আর কোনো সমস্যা হবে না তোমাদের। এবার গোলীয় দর্পণের ফোকাস দূরত্ব ও বক্রতার ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক, অর্থাৎ এফ সমান সমান আর বাই 2। এখানে এম এ এম ড্যাশ একটা গোলীয় দর্পণের প্রধান ছেদ, এর এ মেরু, এফ প্রধান ফোকাস, সি বক্রতার কেন্দ্র এবং এ এফ সি প্রধান অক্ষ। দেখো, প্রধান অক্ষের সমান্তরালে পি কিউ একটি আপতিত রশ্মি কিউ বিন্দুতে আপতিত হয়ে এটা কিউ আর পথে প্রতিফলিত হয়। আমরা যদি এই সিকিউ যোগ করি, সিকিউ যোগ করলেই আমরা এইখানে এই সিকিউ হলো কিউ বিন্দুতে দর্পণের অভিলম্ব, তাহলে আমরা আপতন কোণ পাবো এখানে পি কিউ সি কোণ সমান সমান আপতন কোণ, এবং আর কিউ বা এফ কিউ সি কোণ সমান সমান এখানে প্রতিফলন কোণ পাবো। আর প্রতিফলনের নিয়ম অনুসারে আমরা একটু আগে প্রতিফলনের সূত্র পড়লাম যে আপতন কোণ আর প্রতিফলন কোণ সর্বদা সমান। এই 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 যে প্রতিফলনের সূত্র হতে আমরা লিখতে পারি পি কিউ সি কোণ সমান এফ কিউ সি কোণ। এটা 1 নম্বর সমীকরণ দেওয়া হয়েছে। আবার এসি এবং পি কিউ সমান্তরাল রেখা দ্বয়, এই যে এসি, দেখো এসি এবং পি কিউ এই দুটো রেখা সমান্তরাল, এদের হলো ছেদক হলো কিউসি। তাই যদি হয় তাহলে আমরা লিখতে পারি এই পি কিউ সি কোণ সমান সমান এফ সি কিউ কোণ, একান্তর কোণ বলে। আমরা জানি একান্তর কোণ আর অনুরূপ কোণগুলো পরস্পর সমান হয়। তাহলে এখানে 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ দেখো দুটারই বাম পক্ষ একই, এই পি কিউ সি কোণ। তার মানে আমরা এখান থেকে লিখতে পারি এফ সি কিউ কোণ সমান সমান এফ কিউ সি কোণ।
তাহলে তাই যদি হয় তাহলে সি কিউ এফ, এই সি কিউ এফ এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। এই এফ সি আর কিউ এফ দুইটা বাহু যদি সমান হয় তাহলেই সেটা সমদ্বিবাহু ত্রিভুজ। আমরা জানি সমান সমান কোণ সংলগ্ন বাহুগুলো সমান, যেহেতু এই কোণ দুটা সমান কাজে এই এফ সি আর কিউ এফ বা এফ কিউ এই দুই বাহু পরস্পর সমান হবে। এই যে কিউ এফ আর সি এফ সমান, যেহেতু দর্পণ খুবই ক্ষুদ্র কাজে কিউ বিন্দু এ বিন্দুর নিকটে হবে, আর নিকটে যদি হয় তাহলে আমরা লিখতে পারি কিউ এফ সমান সমান এফ। এটা 4 নাম্বার সমীকরণ। দেখো 3 নাম্বার সমীকরণে লেখা আছে কিউ এফ সমান সি এফ, আবার 4 নাম্বার সমীকরণে কিউ এফ সমান এফ। তার মানে উভয়ের দেখো দুই সমীকরণের বাম পক্ষ একই, তার মানে দুই ডান পক্ষকে আমরা সমান লিখতে পারি, অর্থাৎ সি এফ সমান সমান এফ লিখতে পারি। সি এফ সমান সমান যদি এফ হয়, এই সি এফ সমান সমান যদি এফ হয়, তার মানে এখান থেকে কি বোঝা গেল যে এফ এসি এর মধ্যবিন্দু। এই যে এফ এসি এর মধ্যবিন্দু, অর্থাৎ তাহলে কি হলো এফ সমান সমান হাফ এসি। তাহলে এখানে এফ হলো দর্পণের ফোকাস দূরত্ব এফ, এসি দর্পণের বক্রতার ব্যাসার্ধ আর। কাজে আমরা এই 4 নম্বর সমীকরণ থেকে আমরা লিখতে পারি এফ সমান সমান হাফ আর, অর্থাৎ আর বাই টু। ইহাই গোলীয় দর্পণের বক্রতার ব্যাসার্ধ ও ফোকাস দূরত্বের মধ্যে সম্পর্ক। যাই হোক, আজকে যে এ পর্যন্ত আলোচনা হলো, এর মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে, আমি এখন দেখছি তোমাদের প্রশ্ন তো দেওয়ার, দেখি নাই না। যাই হোক, ওইরকম কোনো উত্তর দেওয়ার মতো কোনো কোশ্চেন নাই। তো বাড়ির কাজ দিচ্ছি তোমাদের একটু, যে সংজ্ঞা লেখো। মেরু, বক্রতার কেন্দ্র, প্রধান ফোকাস, ফোকাস দূরত্ব ও রৈখিক বিবর্ধন। আলোর প্রতিফলনের সূত্র লেখো। বাস্তব প্রতিবিম্ব ও অবাস্তব প্রতিবিম্বের মধ্যে পার্থক্য লেখো। গোলীয় দর্পণের ফোকাস দূরত্ব এবং বক্রতার ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক স্থাপন করো। এটা তোমরা তোমাদের সেশনাল খাতায় লিখে রাখবে, লিখে ইনস্টিটিউট খুললে শ্রেণী শিক্ষককে জমা দিবে। আর পরবর্তী ক্লাসে আমার যা থাকছে, এই সপ্তম অধ্যায় অর্থাৎ আলোর প্রতিফলনের দ্বিতীয় অংশটা, এই অংশে আমি এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্ন, গোলীয় দর্পণের সমীকরণ অর্থাৎ 1/v + 1/u = 1/f সমীকরণ প্রতিষ্ঠা করব। আরো কিছু গাণিতিক সমস্যা এবং বিভিন্ন কিছু রশ্মি চিত্র নিয়ে আলোচনা করব আর কি। আর এই ভিডিওটি পুনরায় দেখতে ভিজিট করুন দক্ষতা বাতায়ন বা www.skills.gov.bd তে। তো ধন্যবাদ সবাইকে। আগামী সপ্তাহে আবার দেখা হবে, এ প্রত্যাশায় শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশা। এতক্ষণ যে একদম প্রশ্ন করছে আর সমীকরণটা আবার এতক্ষণ যে প্রশ্ন করছে